গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন আদি শুভলক্ষ্মীকে বলছে, শুভ তুমি এটা কী করছো? তুমি যাও না যে ওর কাছে কোনো কিছু করা সম্ভব না। এই প্রেগনেন্সি রিপোর্ট ফলস করাটা ওর কাছে কোনো আশ্চর্য ব্যাপারই না। এর আগে তুমি দেখোনি ও কত কী করেছে? তখন শুভলক্ষ্মী বলছে, আমি জানি ওর আগে অনেক কিছু করেছে, আমার ওদেরকে ভয় পাওয়া উচিত, ওকে আর ও দাদাকে। কিন্তু আমার মন বলছে মোহনা এবার কোনো চালাকি করছে না গো। না তুমি বলো যে এই মুহূর্তে এই রাস্তা দিয়ে আমরা যাব, সেটা মোহনার পক্ষে জানা কীভাবে সম্ভব? ও কি এমনি এমনি এত বড় রিস্ক নিয়ে নিত? ওখানকার যদি আমরা ঠিক টাইমে না আসতাম তাহলে তো আজ মারা যেতেও পারতো নাকি। তাই বলছি ও কোনো কিছু করেনি গো। আমার মন বলছে ও সত্যিই প্রেগনেন্ট, আর ওকে আমি এই অবস্থায় রাস্তাতে রেখে আমি কিছুতেই চলে যেতে পারি না গো। তখন আদি আবারও বলে, না আমি এটা কিছুতেই মেনে নেবো না গো। আমি আবার ওকে আমার বাড়িতে নিয়ে গিয়ে তোমার আর আমার মধ্যে কোনো ঝামেলা সিস্টেম হতেই দেবো না গো। তখন শুভ বলছে, আমি জানি তোমার ভয় পেয়ে অনেক কারণ আছে, কিন্তু একবার তুমি বিশ্বাস করে দেখো। তখন বলেন, না আমি কিছুতেই ওকে বিশ্বাস করতে পারবো না গো। তখন মোহনা বলে, দেখো শুভলক্ষ্মী আমাকে নিয়ে তোমরা ঝামেলা করো না গো। তখন শুভকে আদি বলে, শুনো শুভ, ও কোনো কিছুরই বিনিময়ে চাইছে ও আমাদের বাড়িতে ঢুকতে, আর সেটার জন্যই কিন্তু এই প্রেগনেন্সিটা করেছে। তখন শুভ বলে, না গো আমি দেখলাম ওর রিপোর্টটা, ওর ক্রিটিক্যালি প্রেগনেন্সি, ও ঠিক মতো খাওয়া দাওয়া করে না, ওকে এখন যত্ন নেওয়া দরকার। তখন আদি বলে, আবারও তুমি ওকে কিন্তু ভুল ভাবছো। তখন মোহনা বলে, আমি সত্যি বলছি, আমি তোমাদের ক্ষতি করার জন্য ওই বাড়িতে ঢুকতে চাচ্ছি না গো। আর আমি আমি ঢুকতে চাইও না। আমি আমাকে নিজের মতো করে আমি রাখতে চাই, নিজের মতো করে আমি ঠিক গুছিয়ে নেবো। দেখো আমি ঠিক পারবো নিজেকে সামলে নিতে, আর এটা হয়তো আমার সবথেকে বড় প্রায়শ্চিত্ত। তখন আদিত্য বলে, হ্যাঁ এটা তুমি একদম ঠিক বলেছো, এটা তোমার বড় প্রায়শ্চিত্ত। তখন মোহনা ওদের দুজনের হাতটা নেয় আর বলে, তোমরা দুজনে খুব ভালো থেকো। দেখো আমি কথা দিচ্ছি তোমাদের দুজনের মধ্যে আমি আর কখনো আসবো না গো। বলে সেখান থেকে চলে যায়। তখন শুভ আদিত্যকে বারবার করে বলে, আদি তুমি ওকে দাঁড় করাও, ওকে তুমি থামাও, আমাদের শ্রমিকের সন্তান আমাদের বাড়িতে যাবে না তাই কখনো হয়? শ্রমিকও তো জানার অধিকার আছে নাকি, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে পোলাক বলে শিবন্তীকে, শিবন্তী তুমি একটু শান্ত হও, আমার কথাটা শোনো। তখন শিবন্তী বলে, তোমার কোনো কথা শোনার আমার কোনো দরকার নেই গো। তখন দেবিকা বলে, দিদি আপনি একটু চুপ করেন, আমি কিন্তু কোনো অন্যায় করিনি গো। তখন বলে, তুমি একদম কথা বলবে না, তোমার কথা তো আমি কোনো কিছু শুনতে চাই না গো। তখন শিবন্তী বলে, আমি এই বাড়ির তো কেউ নেই, এবারে আমি যতদিন ধরে আমার জ্ঞান ফিরেছে আমি ততদিন ধরে দেখছি আমার চোখের সামনে যা কিছু ঘটে যাচ্ছে সেটা আমার মেনে নেওয়ার মতোই না, আমি এটা মেনে নিতে পারবোই না গো, এসব বলে। তখন রূপস বলে, বৌদি তুমি আমাকে সবার কাছে প্রিয় ছিলে, এখনও প্রিয়ই আছো গো, তোমার জায়গা কেউ কখনো নিতে পারবে না। তখন প্রভিও বলে এই কথাটা, আর যে তোমার জায়গায় কেউ নিতে পারবে না দিদিভাই। তখন দেবিকা বলে, আর আমি নেওয়ার চেষ্টাও করবো না গো। তখন শিবন্তী বলে, আবার তুমি কথা বলছো, তুমি একদম চুপ করো। তখন ও শাশুড়িমা বলছে, দেখো বড় বৌমা তোমাকে একটা কথা বলি, হ্যাঁ ওই মেয়েটা দেবিকা কোনো অন্যায় করেনি, তোমাকে দিনের পর দিন তোমার সেবা করে তোমাকে সুস্থ করে তুলেছে, তাই বলছি তুমি এইভাবে ওর প্রতি অকৃতজ্ঞতা হও না। তখন দেবিকা বলছে, শোনো আমি আর কারোর মধ্যে অশান্তি চাই না গো। হ্যাঁ এটা ঠিক, তুমি অসুস্থ হয়ে যাওয়ার পরে আমাকে এই বাড়ি থেকে চলে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি যাইনি গো। কিন্তু কথা দিচ্ছি আমি এই মুহূর্তে আজকে এই বাড়ি ছেড়ে চলে যাব। তখন ডোনা বলছে, সত্যি তো মায়ের তো সত্যি কষ্ট হওয়ারই কথা। তুমি বলো ঠাম্মি, যে সতীন তুল্য একটা মেয়ে যদি থাকে আর বাবার পাশে পাশে যদি ঘুরঘুর করে বেড়ায় তাহলে তার মনে কতটা খারাপ লাগতে পারে। তখন ও শাশুড়ি বলে, শোনো এই বাড়ির সবাই না খুব অকৃতজ্ঞতা গো, নাহলে মেয়েটা যেভাবে সবার জন্য এত কিছু খেটে গেল মন থেকে, কোনো কিছু একটা অজুহাত ছাড়া, আর তাকে এসব বলছো। তখন শিবন্তী বলছে, ও মা তার মানে আপনি বলছেন আমি অকৃতজ্ঞতা? তখন বলছে, তাছাড়া কি বড় বৌমা, আমি তোমাকে চিনতে পারছি না, সত্যি করে তুমি যে এতটা চেঞ্জ হয়ে যাবে আমি সত্যি ভাবতে পারিনি খো। তখন দেবিকাকে বলছে, দেবিকা তুমি এবার থেকে যাওয়ার কথা বলো না খো, এখন তুমি চুপ করো, আগে আসুক আদিরা। তখন প্রভুও বলে, আমারও সেটাই মনে হচ্ছে, আদি আসুক, এ বাড়িতে আসুক, তারপরে যেটা হবার সেটাই হবে। তখন শিবন্তী বলছে, ও তার মানে প্রমাণ হয়ে গেল এ বাড়িতে আজ থেকে আমি কেউ নেখো, আমি এবারে কিছু ঠিক করার মানুষই না, ওরা সব কিছু না। বলে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে দেখা যায় যে রূপস বলছে যে দেবিকাকে এভাবে বাড়ি থেকে বের করাটা কি ঠিক হবে? যতই হোক আদিত্য মা নাকি, ওর তো খারাপ লাগতে পারে। তখন ও যদি এসে শোনে এসব কথা তাহলে কী ভাববে। তখন ও ঠাম্মি বলছে, এখানে এসব হয়েছে তা ওদের সামনে বলার কোনো দরকারই নাই, কিন্তু ওরা এখনও আসছে না কেন, পুজোরও তো সময় হয়েছে। ঠিক তখনই সেখানে ওরা আসে আর বলে, ওই তো চলে এসেছে। তখন
সবাই বলে যে বাড়ির সবাই তো আমরা উপস্থিত আছি, চলো এবার পুজোটা সেরে নিই। তখন শুভ বলে যে হ্যাঁ, কিন্তু একজন মেম্বার আমাদের বাদ ছিল, তাই সেই মেম্বারটাকেও আমরা নিয়ে এসেছি। তখন প্রভু বলে কে রে সেই মেম্বার? তখন মোহনাকে আসতে বললে মোহনাকে ডাকে। আর তখন প্রভু বলে মোহনা আবার ফিরে এসেছে, আর কেন এবার মোহনাকে তুই নিয়ে এসেছিস? মোহনাকে বাড়ি থেকে বের করে দে। আমি বলছি বিশ্বাস কর মা, শুভ মা তোকে আমি মা বলে ডাকছি, তুই তো জানিস ও কীরকম তা, আমি চাই না আমার বাড়িতে আর অশান্তি হোক তা ওকে নিয়ে, এসব বলে। তখন বলে না, আমি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে পারবো না গো, ও সত্যি ভালো হয়ে গেছে, ওকে একটা সুযোগ দাও তোমরা। তখন প্রভু বলে তুই না পারলে আমি পারবো ওকে বের করে দিতে। ঠিক তখনই শুভ বলে ছোটো মা তুমি এটা কী করছো? ও এখন প্রেগনেন্ট, ও এখন অসুস্থ। তখন বলে প্রেগনেন্ট মানে কিসের জন্য প্রেগনেন্ট? ও তো আমার ছেলের সাথে ওর কোনো সম্পর্ক নেই গো। তখন মোহনা ওখানে চুপ করে দাঁড়িয়ে থাকে। আর সৌমিক এই কথাটা শুনে তখন ভাবতে থাকে সে রাতের কথাটা, আর বলে আমি এটা কি করে ফেললাম। এদিকে মোহনা দাঁড়িয়ে থাকে আর বারবার করে শুভ জিজ্ঞেস করে সৌমিককে, কে রে তুই অন্তত কিছু বল, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে? তোর একটা সত্যের উপর সবটা ডিপেন্ড করে, একটা বাচ্চার মোহনার থাকা না থাকা সব কিছু। তখন রূপস বলে সৌমিক তুই তো সেদিনকে ওর সঙ্গে অভিনয় করছিলি তাই না, আকাশ আর আমাদের অহনার বিয়েটা কীভাবে হয়েছে না হয়েছে, ওকে তো তুই ভালোবাসিস না, তুই তো সবার সামনে এই কথাটা রোজ বলিস যে ওর প্রতি কোনো ভালোবাসা কোনো দুর্বলতা নাই নাকি, এসব বলেন। তখন ওখানকার চুপচাপ সৌমিক দাঁড়িয়ে থাকে। তখন ওখানকার মোহনা বলে একটা কথা বলো না, আমার কাছ থেকে চোখ সরিয়ে নিল। তখন ঋদ্ধি বলছে আচ্ছা সৌমিক বলছিস না কেন, বল তাহলে ওর বাচ্চার বাবা কে? যদি তুই নাই হয়ে থাকিস তাহলে তুই সত্যিটা বলতে পারছিস না কেন, বল। তখন শুভ আবারও বলে কেন বলছিস না কো? তখন শ্রমিক কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকার মনে মনে বলে আমি না পারছি মোহনার কাছে ছুটে যেতে, আর না পারছি মোহনার হয়ে কারোর সামনে কোনো কথা বলতে, আমি এখন কি করব। তখন আদি বলে ও আমাদের বাড়িতে থাক, ও তো প্রেগনেন্ট, ও অসুস্থ। তখন মেজো কাকিমণি বলে আমিও বলছি ওকে বাড়ি থেকে বের করে দে, আবার তোরা খাল কেটে কমিয়ে ডাকছিস। তখন শুভ বলে না গো, আমি তো একটা মা, তাই একটা মায়ের শরীর থেকে বুঝতে পারি যে সে মিথ্যে বলছে না সত্যি বলছে, তা ওকে একবার সুযোগ দাও, ও সত্যি ভালো হয়ে গেছে, ভালো না হলে একটা সুযোগ তো দিয়ে দেখো তোমরা। তখন সেখানে শিবন্তে আসে আর বলে আমারও মন সেটাই বলে, যখন এ বাড়ির সন্তান ওর পেটে আছে তখন ওকে এ বাড়িতে থাকতে দেওয়া হোক। তখন শুভ বলছে মা যখন একবার বলেই ফেলেছে ওকে এ বাড়িতে থাকতে দেওয়া হোক, তখন এ বাড়িতে থাকবে। মোহনা তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না, মায়ের উপর দ্বারা কেউ কথা বলবে না, তুমি এ বাড়িতে নিশ্চিন্তে থাকতে পারো, এসব কথা বলে। আর তাছাড়া দেখবে আর কোনো আমাদের মধ্যে অমঙ্গল হবে না, আমাদের বাড়িতে তো একজন এসেছে নাকি, সে সব কিছু ঠিক করে নেবে, দেখে নেবে, আমরা এবার থেকে সব কিছু ভালোভাবে কাটাবো। আগাম পর্বে দেখতে পাওয়া যাবে যে শুভ আর কমলি যাচ্ছে মন্দিরে পুজো দিতে, আর একটা মেয়ে বাইক চালিয়ে আসতে গেলে ওদের গায়ে ধাক্কা দিয়ে পড়ে যায়। তখন কমলি বলে একেবারে তো অসভ্য মেয়ে যাকে বলে, আর তখন ওইগুলো তুলে দেয় আর বলে আমি দেখি নাই গো, তাই পড়ে গেছিলাম, আমি অতটা অসভ্য নয় তাই তুলে দিলাম। তো আজকের পর্বটা কেমন হয়েছে, ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ কোনো যাতে ভুল ত্রুটি করে থাকলে